শুধু শুধু আম্বেদকর নয়, আর অনেক পণ্ডিত ছিলেন, যে পণ্ডিতরা ওই নেহরুর থেকে অনেক বেশি পণ্ডিত। তারা অল ডিসঅ্যালাউড, স্ট্রংলি ডিসঅ্যালাউড ইনক্লুশন অফ দিস টার্ম সেকুলার। ভারতবর্ষ, তার সিস্টেম, তার নেশন, তার রাষ্ট্র ব্যবস্থা এমনিতেই ধর্মনিরপেক্ষ। আমি ধরে নিলাম সেকুলার শব্দটা আম্বেদকরের কথা অনুযায়ী ঢুকলো না। শুধু আম্বেদকর নয়, নেহরুর থেকে অনেক ভালো ভালো পণ্ডিতরা ছিল। নেহরু হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, আর কিছু মুখে কিছু ভাষা আমার আনতে যায়, অত কম পড়াশোনা করলেও খুব কম কনস্টিটিউশন ছিল, এন্ড হি ইজ নট পণ্ডিত। হ্যাঁ, আমি যে বিষয়টা বলছি, যে ধরুন সেকুলার শব্দটা রইলো না, তাহলে কি সিনারিও পাল্টে যেত? অনেক পাল্টে যাবে, অনেক পাল্টে যাবে। কিরকম? ভারতবর্ষের হিন্দুরা হচ্ছে সেকুলার সিটিজেন, টেক ইট ফ্রম মি। ভারতবর্ষে মুসলিম কমিউনিটি মোর পাওয়ারফুল দ্যান হিন্দুজ। কনস্টিটিউশন গিভিং দেম মোর পাওয়ার। হিন্দুদের সেই কোনো পাওয়ার নেই। ইন ইন্ডিয়া ইউ ক্যান রান এ পলিটিক্যাল পার্টি ইন দ্য নেম অফ ইসলাম। মুসলিম লীগ রান করতে পারেন আপনি, মুসলিম লীগ আছে এখনো ভারতবর্ষে, বাট হিন্দুদের নামে হিন্দু পার্টি অ্যালাউড হবে না অ্যাজ পার দিস কনস্টিটিউশন। আপনি একটা প্রসঙ্গ এনেছেন, যে দেশভাগের প্রসঙ্গ। এই দেশভাগটা যখন হচ্ছে, তখন সেই মোমেন্টে 1947 নেতাজি ভেরি মাচ অ্যালাইভ। কিন্তু তখন যেখানেই থাকুন, যে নামেই তিনি থাকুন, এই দেশভাগটাকে তিনি রোখার বা কোনো কিছু করার ওই টাইম পিরিয়ডে, আমি বলছি 1947 টু, আমি যদি দেখি 57 বা 60, 10 বছরে আমি ধরলাম, 10 বছরে তার কি কোনো কিছু পাওয়া গেছে, কথাবার্তা বা কিছু? বা উনি তো চাইতেন না যে দেশটা ভাগ হতো। এটা উত্তর দিন, এটা ইন্ট্যাক্ট নিশ্চয়ই, ইন্ট্যাক্ট নিশ্চয়ই, নিশ্চয়ই। উনি একটা জিনিস পরিষ্কার বলেছেন, স্যার আপনি ওইদিকে হয়ে যাচ্ছেন, স্যার ফ্রেম কেটে যাচ্ছে, আপনি মিডলে আসুন। হ্যাঁ, দেশ ওরা ওদের মতো করে ওরা একটা জিনিস বলেছেন বারে বারে, যে 2 বছরের মধ্যে ইংরেজ চলে যাবে, একথা বহুবার বলেছেন। ইভিন 1946 ফেব্রুয়ারি মাসের ব্রডকাস্ট, যেটা রেকর্ড করা আছে পিএম ফাইলে, সেখানেও বলেছেন উইদিন 2 ইয়ার্স ব্রিটিশ হ্যাজ টু গো। বাট পার্টিশন সম্বন্ধে ওনার চিরকালই, কারণ উনি 1938-এই অ্যাজ প্রেসিডেন্ট স্পিচ কংগ্রেস বলে দিয়েছেন যে ব্রিটিশ, যদি আমরা ব্রিটিশকে অ্যালাউ করি টু গো ফ্রম দিস ল্যান্ড ইন এ কনস্টিটিউশনাল ওয়ে, ওরা দেশকে ভাগ করবেই। ওরা এর আগে আয়ারল্যান্ডকে ভাগ করেছে, ওরা প্যালেস্টাইনকে ভাগ করেছে, ওরা ইন্ডিয়াকে ভাগ করবে। সেই স্কোপ যদি ওরা পায় টু লিভ দিস ল্যান্ড ইন এ কনস্টিটিউশনাল মেথড, একদম ওনার, আমি কোট করছি ওনার প্রেসিডেন্ট স্পিচটা। উনি খুব ভালো জানতেন ব্রিটিশের ক্যারেক্টারটা। এবার উনি প্রকাশ্যে কেন এলেন না? এবার আপনাকে উত্তর করি। দেখুন তো, ভারতবর্ষের ইন ল্যান্ড, এই যে ভারতবর্ষের ল্যান্ড, অনেক মাইন্স আছে, ভেরি রিচ গ্রিনল্যান্ডস আছে, হিউজ পপুলেশন, সেটা একটা অ্যাসেট, একটা এম্পায়ারের। কম্পেয়ার করুন আয়ারল্যান্ড, কম্পেয়ার করুন আপনি কোরিয়া, কম্পেয়ার ভিয়েতনাম। ভিয়েতনামে কোনো মাইন্স আছে কি? নেই। সেই অর্থে রিচ না, কোরিয়া রিচ না। কোরিয়াও তো মুক্তি চেয়েছিল ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য ইম্পেরিয়ালিস্ট। কোরিয়াতেও তো একটা বিপ্লবী দল ছিল, ভিয়েতনামেও ছিল। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স কি করলো? পুরো আর্মি পাঠিয়ে দিল। ফর ডিকেডস যুদ্ধ হলো, কোরিয়ান ফ্রন্টেও যুদ্ধ হলো, কোরিয়া এখনো ডিভাইডেড। ভিয়েতনাম 25 বছর যুদ্ধ করে আলটিমেটলি ইউনিফাইড। কত রক্তক্ষয় হলো। এবার কম্পেয়ার করুন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যদি উনি ল্যান্ড করতেন, আপনি নিশ্চিত থাকুন অ্যাটম বোমাটা ইন্ডিয়ার উপরে পড়তো। আর একটা ফ্রন্টে যদি, আমি বলছি, আসছি, উত্তর দিচ্ছি আপনার, একটা ফ্রন্টে নেহরুর নেতৃত্বে দেশ থাকতো, একটা পার্ট,
একটা পার্ট ওনার হাতে যেত, এবং নেহরুকে ব্যাক করতো আমেরিকা, ইউকে, ফ্রান্স। অ্যান্ড বাই দ্যাট স্যার টাইম, আপনি মিডিলে, সরি স্যার মিডিলে আসুন একটু। বাই দ্যাট হ্যাঁ টাইম বাই দ্যাট টাইম ইউএসএ নিউক্লিয়ার। মনে রাখবেন, জাপানের উপরে অ্যাটম ফেলার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না, কারণ 6 মাস আগে থেকে জাপান সারেন্ডার করে বলে বহুবার অ্যাপিল করেছে। তার সত্ত্বেও দিস আমেরিকা, যুদ্ধবাজ আমেরিকা, দম্ভ দেখানোর জন্য, দেখানোর জন্য অপ্রয়োজনে সিভিলিয়ানদের উপরে অ্যাটম বোমা ফেলেছিল। নেতাজির হাতে দেশ চলে যাবে, এটা আমেরিকা, ইংল্যান্ড কখনোই চায় না। এবং আমেরিকা এবং গান্ধী, নেহরুরা আমেরিকার সাপোর্ট নিত, তাহলে ইন্ডিয়া আরো বড় ডিভিশন দিকে যেত, আরো রক্তক্ষয়ের দিকে যেত। এটা নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন। এটা আপনি এই কথাটা আপনি ইনট্যাক্ট রাখুন। দেখুন আমাকে কোন ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ করে। ইফ আমেরিকান ফোর্স ক্যান গিভ দ্যাট মাইট অ্যান্ড দ্যাট স্পেন্ড দ্যাট, এবং অত হাজার সৈন্য আমেরিকার মাটিতে জীবন ত্যাগ করেছে কিসের জন্য? টু হ্যাভ এ কন্ট্রোল ইন এ স্মল ল্যান্ড অফ এশিয়া। কোরিয়ার বুকে এখনো পর্যন্ত তার কন্ট্রোল রাখার জন্য কি করছে? এত স্পেন্ড করছে টু কিপ এ ল্যান্ড ইন দেয়ার কন্ট্রোল। অ্যান্ড ভারত ইন কম্পারিজন অনেক বেশি ফাস্ট, অনেক বেশি ওয়েলদি। তার উপরে পৃথিবীর সব ইম্পেরিয়ালিস্ট লোকের, সব যুদ্ধবাজের অনেক বেশি লোভ। তারা কখনোই চাইবে না নেতাজি হাতে দেশটা চলে যাক। এই দেশটা তৃতীয় বিশ্বযুদ্ধের ফ্রন্টে পড়ে যেত, আরো লক্ষ লক্ষ লোক খুন হতো, আরো রক্ত ঝরত, আরো ভয়ঙ্কর ভিভিসেকশন হতো। পাকিস্তান তো হয়েইছে, আরো ভয়ঙ্কর ধ্বংস হতো। যে জন্য বারে বারে উনি বলছেন মহাকাল পর্যায়ে, আমার প্রকাশ্যে আসাটা দেশের পক্ষেও ভালো না, আমার পক্ষেও ভালো না, কারো কোনো উপকার হবে না, অপেক্ষা করতেই হবে। আমি যেটা আজকে ফর 30 ইয়ার্স বলে আসছি, লেট দ্য ওয়ার্ল্ড ইকুয়েশনস চেঞ্জ। কারণ ভারতবর্ষের মধ্যেও দেশদ্রোহী শক্তি দুর্বল হোক, আর ভারতের বাইরে ভারত বিরোধী শক্তিগুলো আস্তে আস্তে দুর্বল হোক, এই ইকুয়েশনস চেঞ্জ ছাড়া ভারতবর্ষের পরবর্তী পরিবর্তনটা আসবে না। মনে রাখবেন, ভগবানকেও, সর্বশক্তিমান যিনি পৃথিবীর, তাকেও টাইম ফ্রেমে যেতে হয়। সেও ইচ্ছে করলে সবকিছু করতে পারে না, তাকেও গ্রামারটা ফলো করতে হয়। বেশ, আপনি একটা কথা বললেন যে রক্তক্ষয় হবে, যে ওই সময় যদি নেতাজি আসতেন তাহলে রক্তক্ষয় হবে। আর পরবর্তী সময়, অর্থাৎ ভগবানজি পর্যায়ে ভগবানজি নিজেই বলেছেন আমি যদি ফিরে আসি আগুন জ্বলবে, এই কথাটা উনি বলেছেন। এখন বক্তব্য হচ্ছে 1947 থেকে আমি ধরে নিচ্ছি 1970 to 80, ধরে নিচ্ছি 85 এর পরে বলছে তিনি আছেন, সেই সব দিকে আমি যাচ্ছি না। আমার বক্তব্য খুব পরিষ্কার। এইটি সময় ইন্দিরা গান্ধী মসনাদে, মসনাদ শব্দটাই বলছি কারণ এখন মসনাদ শব্দটা খুব পরিচিত ডিবেটে। আচ্ছা, বা ইন্দিরা গান্ধী মারা যাচ্ছেন গুলিবিদ্ধ হয়ে, তার সিকিউরিটির মাধ্যমে মারা যাচ্ছেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, তখন কিন্তু আপনি যে ওয়ার্ল্ড ইকুয়েশনের কথা বললেন আমাকে, সেই না 47 এর কথা, সেই জায়গায় মাথায় রেখে 80-তে কি সেই ওয়ার্ল্ড ইকুয়েশন আছে? ওয়ার্ল্ড ইকুয়েশন তো অনেক পাল্টে গেছে। বা এই 2026 এখন, এই 2026-এ তো আরো পাল্টে গেছে। ধরে নিলাম তিনি আসলে 47-এ রক্তক্ষয়ী হবে, কিন্তু 80-তে 70-তে 6-এ বেরোলে, 78-এ বেরোলে কি রক্তক্ষয়ী হবে আর কি আগুন জ্বলবে? এর কতগুলো প্রতিযুক্তি অনেক গবেষক দেন। আমি শেষ করি স্যার। প্রতিযুক্তি অনেক গবেষক দেন যে বলে দিল ও একটা ইম্পোস্টার, ওকে অ্যারেস্ট করো। ইম্পোস্টার বললো অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। পুরো অন্যান্য পলিটিক্যাল পার্টিরা বসে রইল, কিছু বলল না, বা জনগণ চুপ করে বসে রইল। এত বছর পরে একটা লোক ফিরে আসছে। বা এখনো যদি বলা হয় যে 47 এর পর কি হলো, কি এসে যাবে স্যার? 2026 সালে যদি বলা হয় যে হ্যাঁ নেতাজি ইজ ভেরি মাচ ভগবানজি ওখানে ছিলেন, কি এসে যাবে? এখন যদি এখানে বলা হয় কি হবে স্যার? এই কথাটা আপনি কার কাছ থেকে শুনতে চাইছেন?
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ আপনার থেকে? কাছ থেকে, আপনার কাছ থেকে। আমার আমি আবার বলবো যে ওটা বলার দরকার নেই। ওইটা প্রকাশ করে ভারতের জনগণের কোনো উপকার নেই, ভারতের কোনো উপকার নেই। যেটা পর্দার পেছনে থাকার উচিত থাক। ভারতবর্ষের রাষ্ট্রের কাছে এখন যে প্রবলেমগুলো আছে সেইগুলো সলভ করলে ওনার মিশনটা অনেক হেল্প হবে। সব প্রশ্নের ডিসকাশন সবসময় সব ফ্রন্টে করা উচিত নয়, কারণ যে প্রশ্নের এই প্রশ্নের যে উত্তর, এই উত্তরটা, এই জ্ঞানটা ব্যবহার করার মতো যোগ্যতা ভারতবর্ষের হয়নি এখনো। আর এই জ্ঞানটা যখন ভারতবাসী ব্যবহার করতে পারবে না, ভারতের শত্রুরা ব্যবহার করবে। শত্রুরা ব্যবহার করবে? হ্যাঁ, শত্রুরাই ব্যবহার করবে এটা। আপনি 20 বছর আগে বলছেন, 20 বছর আগে ভারতবর্ষে একটা ন্যাশনালিস্ট ফোর্সের নাম বলুন তো, যে ওনাকে ওয়েলকাম করতো। একটা ফোর্সের নাম বলুন 20 ইয়ার্স আগে। ভাই, ওই দিল্লির ওই সেন্ট্রাল এরিয়াতে জায়গাটা খালি পড়েছিল, কেউ কখনো স্বপ্নে ভাবে যে নেতাজি স্ট্যাচুটা বসাবে ওখানে? সুতরাং নেতাজিকে কে ভালোবাসে না বাসে এটা একটু চিন্তা করলেই বলবেন। আমি বলছি 20 বছর আগে একটা নাম করুন ন্যাশনালিস্ট ফোর্স, নেতাজিকে ওয়েলকাম করবে। না, মুখার্জি কমিশনটা তো হয়েছিল। সেটা কার জন্য হয়েছিল? না না, হয়েছিল তো স্যার। সেটা নিয়ে ভারতবাসী কি কাজ করেছে? সেটা নিয়ে ভারতবাসী কি ব্যবহার করেছে? সেই কমিশনের রিপোর্টগুলোকে, এভিডেন্সগুলোকে কোনো কাজে লাগিয়েছে? The evidences of Justice না, Mukherjee Commission, ভারতবাসী বলতে আপনি কি বলছেন? আপামর জনগণ? হ্যাঁ, জনগণ বা সরকার ব্যবহার করেছে। না, আপনি তো করছেন, আপনাকে অন্যান্য গবেষক তো করছে। তাতে 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 ভারতবর্ষের কি উপকারটা হবে? না না, তার বিয়ন্ডে আর কি জানতে চাইছেন? জেনে কি উপকারটা হয় ভারতবর্ষের? না, আপনি বলছেন যে নেতাজির কি হয়েছিল এটা জানার কোনো প্রয়োজন, তাই তো আলটিমেটলি আমরা এখানেই আসছি। সেটা আপনি অনুভব করুন, আমার ইন্টারপ্রিটেশনটা আলাদা। আপনি বলুন। ডোন্ট থিঙ্ক যে আপনার ইন্টারপ্রিটেশন প্লেন আমার প্লেনটা আলাদা, এক বা একটা না, একই বলুন, রকম। আপনার ইন্টারপ্রিটেশনটা বলুন। লেট মি হ্যাভ মাই ওন ইন্টারপ্রিটেশন। বলুন। আমার তো কিছু কথা না বলার অধিকার আছে, সেই অধিকারটা আপনি হ্যাঁ, হস্তক্ষেপ করবেন কেন? ব্যাস, অবশ্যই। আমি এটা অ্যালাউই করবো না। বেশ, তাহলে এই ভগবানজির দেখানো যে পথটা, এই সেই পথটায় কিভাবে একটা রিলিফ আসতে পারে? এই যে বাংলাদেশের যে এইভাবে মানুষ মারা যাচ্ছে, উগ্রতা ছড়িয়ে পড়ছে, আমরা তো এটা নিয়ে কথা বলতে পারি। বলুন। বাঙালির বিবেক কোথাও জাগ্রত হয়েছে এপার বাংলা ওপার বাংলায়? বলুন তো, কি ওপার বাংলা কি এপার বাঙালির বিবেক কি জাগ্রত হয়েছে? কোথায় বিবেক জাগ্রত? ওপার বাংলায় একটার পর একটা খুন হচ্ছে, যেন গরু ছাগলের মতো খুন হয়ে যাচ্ছে। এই বাঙালির বিবেক ওপার বাংলায়? আর এপার বাংলায় কি বাঙালির বিবেক? কোথায় অগ্নিবিক্ষোভ বাঙালির? কোথায় বিবেকের জাগরণ? বাঙালি বেঁচে আছে মোরালি? কি এপার বাংলা ওপার বাংলা? এই বাঙালি আরো মার খাক, এই বাঙালি দুপার বাংলা আরো মার খাক, আরো মার খাক। পৃথিবীতে কিছু ব্যক্তি কিছু অল্প মার খেলে জাগে, আর কিছু ব্যক্তি বা সমাজ বেশি মার খেতে হয়। কি করা যাবে? আমি সহজ করছি, আপনি এই বেঙ্গলের বাইরে চলে যান, ইউ গো টু উড়িষ্যা, আসাম, ইউপি, কর্ণাটক, সেখানকার স্টেটস কিভাবে ইমপ্রুভ করছে, তাদের জনগণের মানসিকতার কি? চুরি চামারি সব জায়গাতেই আছে, খারাপ লোক সব জায়গাতেই আছে, কিন্তু ভয়ঙ্কর খারাপ, এত অসৎ, এত চুরি ইন্ডিয়ার কোথাও নেই। আপনার পার্টিশন
যদি ইন্ডিয়ার কোন স্টেট ব্যাকে মুভ করে, পেছন দিকে মুভ করে, সেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল, নো আদার স্টেট। এই জন্য সবসময় কেন্দ্রকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বাঙালিরা কম পাপী নই। ভগবান এসে সর্বশক্তিমান আমাদের কি উপকার করে দেবে? আমরা তো নিজের উপকার করার কোনো ইচ্ছে নেই। কিভাবে জাগাবেন? একটা কথা আছে, ভগবান ওই যে একটা কথা আছে না, আমি তোমাদের কাছে, মহাকালেরও কথা, আমি কিছু উপদেশ বাণী পাঠিয়েছি, কিছু ভালো কথা মিষ্টি কথা বলেছি, তোমরা জাগোনি। এবার আমি শয়তানদের জাগাবো, যারা তোমাদের জীবনটাকে দুর্বিষহ করে উঠবে। তখন দেখি তুমি কি করো। এটা মহাকালেরও কথা, এটা আমাদের পুরাণেরও কথা। এখানে ভগবান বলছেন না যে দেবতারাও আমার সৃষ্টি আর দৈত্যরাও আমার সৃষ্টি। দেবতারা সিংহাসনে বসে এত আমোদ প্রমোদ করে, তারপর নোংরামি করে, তখন দস্যুরা এসে ওদেরকে মারধর করে, সিংহাসন চ্যুত করে, তখন ওদের জ্ঞান ভাঙে। এই প্রকৃতির নিয়ম, কি করা যাবে? কেউ অল্প আঘাতে জাগে, কেউ বেশি আঘাতে জাগবে, কিছু করার নেই। আমি মহাকালের কথা দিয়ে আমি কোটটা কমপ্লিট করলাম। একদম এই কথাটা কি মানে আপনি যেটা বলছেন যে আমি শয়তানদের জাগাবো? হ্যাঁ, এটা মহাকালের কথা। না না, মহাকালের কথা সূত্র ধরেই আমি কথাটা বলছি, আমি শয়তানদের জাগাবো, হ্যাঁ, অসুরদের জাগাবো। আরো যদি আমি স্পেসিফাই করি, আমি অসুরদের জাগাবো। হ্যাঁ, খুব ভালো কথা, কারণ জাগছে না বলে ওষুধদের জাগাবো। ওষুধদের জাগালেই কি মানে যে বাঙালি বোধোদয় হয়ে যাবে? চারপাশে কি কম ওষুধ নেই? আমি এটার ব্যাখ্যা দেওয়ার আমার মুরদ নেই। যেটা পুরাণে আছে বলে দিলাম এক পাশ থেকে, আর যেটা মহাকালের কথা হচ্ছে, এর বিয়ন্ডে এর ব্যাখ্যা দেওয়ার কোনো মুরদ আমার নেই। আজকে অনুষ্ঠান শেষ করছি একটু ভগ্ন হৃদয় নিয়ে শেষ করছি, কারণ আজকে কোনো কনক্লুশন আমি আসতে পারলাম না। ওষুধ জাগানোর কথা ভগবানজি এবং পুরাণের কথা উনি কোট করলেন। উনি নিজে বললেন না, উনি কোট করলেন। না, উনি পুরাণের কথা বলেননি, উনি ওনার কথাই বললাম, এক পাশে বললাম রাইট সাইডে, লেফটে পুরাণটা বলে দিলাম। না না, আমি যে কথাটা বললাম স্যার, আমি বললাম যে আপনি ভগবানজির কথাটা কোট করলেন এবং পুরাণের কথাটাও কোট করলেন। ভগবানজি বলেননি বলিনি, আমি এটা রাখবো, আপনি দেখে নেবেন রিপিট টেলিকাস্টে আমি কি বলেছি। আমি রাখবো, এটাও রাখবো, এই কনভারসেশনটাও রাখবো। এবার হোক তাহলে ওষুধদের দাপাদাপি চলুক, মানে প্রত্যেকটা ডক্টর মধুসূদন বালের কাছ থেকে প্রত্যেকটা এপিসোডের শেষটা অন্তত একটা আশার আলো দেখতে পাই, আজকে পেলাম না। এটা হয়তো আমার বা আমাদেরই দুর্ভাগ্য, পেলাম না। ওই একটা লাইন ছিল না, বাংলার ভাগ্য আকাশে আঁকা যে দুর্যোগের ঘন ঘটা, তো চলুক এই দুর্যোগের ঘন ঘটা। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এবারে আমার কথা একটু আমি বলি, কারণ এতক্ষণ ডক্টর পালই বললেন, যেহেতু আমাদের এটা কোনো ডক্টর পালের সাথে যে আমি শিখি অনেক কিছু, আমার মনে হয় সবকিছুরই একটা শেষ আছে, আবার শুরুও আছে। দেখা যাক কোথায় অশুভ শক্তির পরাজয় হয় আর শুভ শক্তির জাগে, দেখি আমরা। ভগ্ন হৃদয় নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আজকে বলতেও ইচ্ছা করছে না যে ডক্টর পাল আপনি এতক্ষণ সময় দিলেন, আপনাকে ধন্যবাদ, অনেক কিছু আজকে বলতেও ইচ্ছা করছে না। আমি আজকে আমরা এখানে শেষ করছি অনুষ্ঠান। আপনি অখুশি, এতে কোনো দুঃখ নেই আমার, এতে আমার কোনো দুঃখ নেই। অসুখী থাক, এটাই ভালো। তবে আমি যে কথাগুলো বললাম ওটা এডিট করবেন না, দায়িত্ব আমার।